শুভেচ্ছা দর্শক সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি প্ল্যানেটারি হেলথ একাডেমিয়া সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে পাওয়ার্ড বাই ইউনাইটেড হসপিটাল। দর্শক, আমরা আজ এমন এক সময় সুরক্ষায় প্রতিদিনের এই আলোচনায় অংশ নিচ্ছি যখন আমাদের দৈনন্দিন জীবন প্রচণ্ড গরমের কারণে বিপর্যস্ত। আমাদের স্কুল কলেজ বন্ধ, রাস্তাঘাটে বিশেষ করে ঢাকা শহরের রাস্তাঘাটে মানুষের আনাগোনা কম এবং মানুষ বোঝার চেষ্টা করছে কিভাবে এই গরমের সাথে তারা অ্যাডাপ্ট করবে এবং তাদের দৈনন্দিন জীবন কিভাবে স্বাভাবিক যেই ছন্দ সেখানে আবার ফিরিয়ে আনবে। এই প্রেক্ষিতে আজকে আমরা কথা বলবো কেন বাড়লো গরম, তাপদাহ যে শব্দটি আমরা আজকে ব্যবহার করছি আমাদের বিষয়ের সাথে সেটি, এবং এর সাথে বায়ু দূষণ এবং পরিবেশের অন্যান্য যে দূষণ আছে তার সম্পর্ক কী এবং এর কারণে আমাদের কি স্বাস্থ্য ঝুঁকি তৈরি হচ্ছে। এটি কি কেবল বাংলাদেশের সমস্যা নাকি আন্তর্জাতিকভাবেও গ্লোবালি যেই বিভিন্ন দেশে যেখানে আমরা খবর পাচ্ছি তাপদাহ অথবা গরম সেটা বেড়েছে, তার সাথে একটার সাথে আরেকটা সম্পর্ক কেমন? আজকে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি গুরুত্বপূর্ণ জনগুরুত্বপূর্ণ এই বিষয়টি নিয়ে আমাদের সাথে যোগদান করার জন্য। আমরা কথা বলবো তাপদাহ, বায়ু দূষণ এবং স্বাস্থ্য ঝুঁকি প্রসঙ্গে। এ বিষয়ে কথা বলার জন্য দুজন বিশেষজ্ঞ আমাদের সাথে উপস্থিত হয়েছেন। একজন ডক্টর আব্দুস সালাম, তিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশে বায়ু দূষণ নিয়ে গবেষণা করছেন। তিনি বায়ু দূষণ গবেষক এবং অধ্যাপক, রসায়ন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। তিনি কো-চেয়ার ইন্টারন্যাশনাল গ্লোবাল অ্যাটমসফেরিক কেমিস্ট্রি IGSC। আমাদের সাথে অনলাইনে যুক্তরাষ্ট্র থেকে যুক্ত হবেন প্ল্যানেটারি হেলথ একাডেমিয়ার চেয়ারপারসন ডক্টর তাজবিরুল ইসলাম। তিনি মেডিকেল ডিরেক্টর, বক্ষব্যাধি ও ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ, নর্থ ওয়েস্টার্ন মেডিসিন, যুক্তরাষ্ট্র। আমরা প্রথমে স্টুডিওতে ডক্টর আব্দুস সালামকে আমন্ত্রণ জানাচ্ছি এবং তার সাথে আলাপচারিতায় যাচ্ছি। ডক্টর সালাম, স্বাগত আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে। আমি শুরুতে যে বিষয়টি বলেছি যে আজকে আমাদের যে আলোচনাটা যখন আমরা কথা বলছি তখন আমাদের আসলেই দৈনন্দিন জীবনের অনেক যে কম্পোনেন্ট সেগুলো কিন্তু ছন্দপতন যেটা তার শিকার হয়েছে। তাপদাহ যেটা বা প্রচণ্ড গরম যেটা সেটি জনজীবনকে বিপর্যস্ত করেছে। তার সাথে বায়ু দূষণের সম্পর্কটা আসলে কোথায়? আপনি যেহেতু দীর্ঘদিন এই বিষয়ে কথা বলেন, গবেষণা করেন, আমাদেরকে প্রথমে এই বিষয়টি জানাবেন। ধন্যবাদ আপনাকে। বায়ু দূষণের সাথে টেম্পারেচার যে বেড়ে যাচ্ছে এটা একটা নিবিড় সম্পর্ক আছে। এই সম্পর্কটা দুই রকম। একটা সম্পর্ক হলো সারা পৃথিবীতে যে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে তার সাথে একটা সম্পর্ক, আর একটা সম্পর্ক হলো আমাদের দেশে যেসব অ্যাক্টিভিটিজ হচ্ছে, যেসব কারণে বায়ু দূষণ হচ্ছে তার সাথে আর একটা সম্পর্ক। দেখেন, গ্লোবাল ওয়ার্মিং বা ক্লাইমেট চেঞ্জ আমরা বলি, কী কারণে আমরা বলি? সেগুলো হলো কয়েকটা পার্টিকুলার সাবস্টেন্সের কনসেন্ট্রেশন বা পরিমাণ দিন দিন বেড়ে যাচ্ছে। তার মধ্যে কার্বন ডাইঅক্সাইড, মিথেন, গ্রাউন্ড লেভেল ওজোন, আরও অনেকগুলো গ্যাস আছে। এইগুলো গ্লোবালি বেড়ে যাচ্ছে, যার ফলে তার একটা প্রভাব আমাদের এখানে আছে। আরেকটু হলে আমাদের নিজস্ব অনেকগুলো প্রভাব এখানে আছে। সেই প্রভাবগুলো কি আমরা দেখেন প্রতিনিয়ত বিভিন্ন রকমের পলিউশন এখানে করতেছি। এগুলোর মধ্যে গ্যাস কতগুলো সাবস্টেন্স আছে, কিছুগুলো পার্টিকুলার ম্যাটার সাবস্টেন্স আছে, যেমন ব্ল্যাক কার্বন, ব্রাউন কার্বন। এগুলা আমাদের যে ইনকমপ্লিট কনভার্সন হয় সেইখান থেকে আসতেছে এবং এগুলো হাইলি অ্যাবজর্বিং। যখন এটা অ্যাবজর্ব করে তখন এটা হলো কি হিট প্রডিউস করে এবং আমাদের গ্লোবাল ওয়ার্মিংয়ে সহায়তা করে। আবার আমাদের যে পলিউশন যে আছে, পলিউশনটা ছাড়াও আরও কিছু আমাদের যে ডেভেলপিং হচ্ছে, যে আনপ্ল্যান গ্রোথ হচ্ছে, সেখান থেকেও কিন্তু এই টেম্পারেচারটা বেড়ে যাচ্ছে। একদিকে পলিউশন, অন্যদিকে আনপ্ল্যান গ্রোথ, আবার হলো টেম্পারেচার যে কমায় সেগুলো আমরা ক্ষতিগ্রস্ত করতেছি। কি ক্ষতিগ্রস্ত করতেছি? দেখেন, আমাদের চারিদিকে যে জলাধারগুলো ছিল সেগুলো কিন্তু আমরা ভরাট করে ফেলতেছি। সেটা একটা মিনিমাইজ করার ওয়ে ছিল। আমাদের যে গাছপালা ছিল সেগুলো একটা ওয়ে হলো আমাদের টেম্পারেচারটা কমানোর, কিন্তু সেটাও আমরা ধ্বংস করে ফেলতেছি। তাইলে অনেকগুলো কম্পোনেন্ট এইখানে আছে। একটা হলো গিয়া আমাদের পলিউশন, গ্লোবাল যে পলিউশন হচ্ছে সেটা একটা ইস্যু আমাদের এখানে আসতেছে, আমাদের নিজস্ব পলিউশন এবং আনপ্ল্যান্ড যে গ্রোথ হচ্ছে আমাদের, এই সবগুলো মিলেই আমাদের এই টেম্পারেচারটা বেড়ে যাচ্ছে। আপনাকে একটা উদাহরণ আমি এখানে দেই। আপনি বেইজিং মানে সবচেয়ে পলিউটেড সিটি ছিল অনেক বছর ধরে, ইদানিং অনেক ভালো, তারা অনেক ভালো, মানে এখনও তাদের পলিউশন আছে কিন্তু অনেক ভালো। এই যে তাদের পলিউশন লেভেলটা কমে ফেলছে তার ফলে তাদের যে শহরের টেম্পারেচার কিন্তু অনেক কমে গেছে। এবং টেম্পারেচার যখন কমে যায় তখন তাদের অনেকগুলো জিনিস তাদের লাগে না। যেমন আমাদের এখানে টেম্পারেচার যদি 2 ডিগ্রি বেড়ে যায় তাহলে এসির ইউজ কিন্তু অনেক বেড়ে যাবে। এসি শুধু ঘরে ব্যবহার করবে না, গাড়িতে ব্যবহার করবে, অফিসে ব্যবহার করবে, সেখান থেকে কিন্তু অনেক। তাহলে এসিটা যখন আমি ব্যবহার করলাম ওই রুমটা কিন্তু ঠান্ডা থাকলো, তার বাইরে কিন্তু প্রচুর হিট প্রডিউস করলো। এইটা একটা। আরেকটা জিনিস হলো, এটা যখন আমি চালাই তার জন্য আমার একটা এনার্জি লাগে।
সেই এনার্জিটা প্রোডাকশন করতে কিন্তু আবার আপনি পলিউশন ক্রিয়েট করতেছি, মানে আমরা আসলে ডাবল ট্রিপল পলিউশন এখানে প্রডিউস করতেছি। তো এই সবগুলো জিনিস মিলাই পলিউশন, তারপরে আমাদের আনপ্ল্যান গ্রোথ এবং গ্লোবাল যে সিচুয়েশন সব কিছু মিলাই কিন্তু টেম্পারেচারটা বেড়ে যাচ্ছে। এবং এই পলিউশনটা যদি আমরা কমাইতে পারি কিছু, তাইলে দেখা যাবে যে আমাদের এখানে টেম্পারেচারটা কিছু লেভেলে কমে আসতেছে। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ। আমি এই অনেকগুলো জায়গা আছে যেগুলো আরও ইলাবোরেটলি আমাদের আলোচনায় আসবে, আমরা নিয়ে আসব। আমরা অনলাইনে যাচ্ছি ডক্টর তাজবিরুল ইসলামের কাছে, তিনি যুক্তরাষ্ট্র থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। ডক্টর তাজবিরুল ইসলাম, স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। থ্যাংক ইউ। ভালো আছেন? জি, ভালো আছি, অনেক ধন্যবাদ। আমাদের সাথে স্টুডিওতে আছেন ডক্টর আব্দুল সালাম, তিনি বা এয়ার পলিউশন নিয়ে কাজ করেন বাংলাদেশে দীর্ঘদিন ধরে। আমরা প্রথমে আলাপ করেছি যে এয়ার পলিউশন বা পলিউশনের সাথে এখন যে গরম বেড়ে গেছে বাংলাদেশে, বিশেষ করে ঢাকা শহরের অবস্থা অনেক শোচনীয় আসলে, সে বিষয়টি নিয়ে আমরা খানিকটা কথা বলেছি। কিন্তু এর সাথে বায়ু দূষণ বিশেষ করে যখনই আসে, তখন সবচেয়ে যেই অসুখ বিসুখের কথা আমাদের বেশি মনে আসে সেটি হচ্ছে আমাদের বক্ষব্যাধি সংক্রান্ত অসুখ। আপনি যদি এই বিষয়ে একজন বিশেষজ্ঞ হিসেবে আমাদেরকে একটু জানান যে এয়ার পলিউশনের সাথে আমাদের এ ধরনের যে বক্ষব্যাধি এবং তারপরে সাথে আরও যেসব কিছু অসুখ বিসুখ হতে পারে, নন কমিউনিকেবল ডিজিজগুলো আছে, তার সম্পর্কটা কেমন এবং সেটি আসলেই বিশ্বব্যাপী বাড়ছে কিনা? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ চ্যানেল 24-কে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আসলে এটা একটা বার্নিং ইস্যু আমাদের এই এয়ার পলিউশনটা ইজ গেটিং ওয়ার্স। আপনি যদি দেখেন বাংলাদেশ যে অ্যাকশন প্ল্যান করেছে ফর ক্লাইমেট কন্ট্রোল, তাদের বলা হচ্ছে যে 2030-এর মধ্যে কার্বন ডাইঅক্সাইড এমিশনটা 40% কমায় নিয়ে আসবে এবং মিথেন এমিশনটাও প্রায় 17% কমিয়ে নিয়ে আসবে। কিন্তু আমি এটা কোনো লক্ষণ দেখছি না আসলে এটার উপর কোনো কাজ হচ্ছে কিনা। যেমন আমাদের মেডিকেলেও বলা হয়, যে আমাদের মেডিসিনে বলা হচ্ছে যে 2032-তে আমাদের যে ইউনিভার্সাল হেলথ কেয়ার দেওয়া হবে, সেখানে বলা হচ্ছে যে আমাদের আউট অফ পকেট যে এক্সপেন্স, মানুষের নিজের পকেট থেকে যে পয়সা দিচ্ছে, সেটা কিন্তু প্রায় 72% দিচ্ছি আমরা বাংলাদেশে, এবং সেই জন্য প্রতি বছর 7% দেউলিয়া হয়ে যাচ্ছে বা বিলো পভার্টিতে চলে যাচ্ছে, যেটা আমাদের আনতে হবে বাই 2032-এ 33%-এ নিয়ে আসতে হবে। এটা তো আমি কোনো কাজ দেখছি না, যদিও আমরা একটু গোল সেট করেছি। গোল সেট করাটা খুব ভালো, যাতে আমরা একটা গোলে আগাতে পারি, কিন্তু আগানোর জন্য যে কিছু করা সেটা আমি তেমন দেখছি না। এখন দেখেন, আমরা মনে করি এয়ার পলিউশনে অনেক মনে করি যে লাংই শুধু এফেক্টেড হয় আর কিছু এফেক্টেড হয় না, যেহেতু আমরা নিঃশ্বাস নিই মনে হয় লাংসে এফেক্ট করছে, কিন্তু আপনি যদি দেখেন এটা কিন্তু হেড টু টো, স্কিন থেকে শুরু করে প্রত্যেকটা অর্গান তারা ইনভলভ করে। যেমন ধরেন লাং ক্যান্সার, তারপর হচ্ছে আপনার লিভার ক্যান্সার, স্টমাক ক্যান্সার, নেম ইট, ব্রেন ক্যান্সার, সব ক্যান্সার হতে পারে, ডায়াবেটিস হতে পারে, হার্ট ডিজিজ হতে পারে, স্ট্রোক হতে পারে, ব্লাড প্রেশার হতে পারে। আর যারা প্রেগনেন্ট উইমেন, তারাও কিন্তু প্রি টার্ম ডেলিভারি দিচ্ছে বা লো বার্থ ওয়েট বাচ্চা দিচ্ছে তারা। তার মানে কি সবাই এফেক্টেড হচ্ছে। আমরা শুধু মনে করি হয়তো বা লাংস এফেক্টেড হচ্ছে, আসলে সবকিছু এফেক্টেড হচ্ছে। বাংলাদেশে এয়ার পলিউশন আমি বলবো যে প্রায় 5 times abnormal than the normal should be. সো আমার কাছে মনে হয় এখানে এখনই শুধু প্ল্যান করলে হবে না, এটার উপর কার্যকরী পদক্ষেপ নিতে হবে, যাতে আমরা 2030-এ যে গোলটা সেট করেছি সেটা যেন অ্যাচিভ করতে পারি। জি, অনেক অনেক ধন্যবাদ ডক্টর তাজবিরুল ইসলাম। আমরা আসবো, আপনি দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে আছেন, সুতরাং কিন্তু বাংলাদেশের সাথে খুবই ঘনিষ্ঠভাবে সম্পর্কিত, এখানে কাজ করছেন অনেক অনেক পর্যায়ে। আমরা আপনার দুই দেশেরই অভিজ্ঞতার আলোকে আমরা কথাগুলো এগিয়ে নেব। আমি একটু আসি ডক্টর আব্দুল সালাম, যে এই প্রসঙ্গটি তিনি খানিকটা টাচ করেছেন, কিন্তু আপনি বিষয়ে দীর্ঘদিন গবেষণা করছেন এবং আমরা পত্রপত্রিকায় প্রায়শই দেখি যে ঢাকার বাতাস আজকে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি দূষিত যেই নগরী, তার মধ্যে প্রথম অথবা দ্বিতীয়, আমরা এই 1-2-এর মধ্যে টপ পজিশনে থাকছি, যে সবচেয়ে আনওয়ান্টেড টপ লিস্ট যেখানে আমরা অবস্থান করছি। আসলে সেখানে আসলে কতখানি খারাপ এবং কি কি উপাদান আছে, কি কি কারণে আমরা এই ভয়ঙ্কর জায়গাটায় পৌঁছাচ্ছি প্রায় রেগুলার বেসিসে? ধন্যবাদ। আপনি যেটা বললেন যে ঢাকা শহর বা বাংলাদেশ সবসময় আমরা টপ র্যাঙ্কিংয়ে থাকে। আমি একবার একটা প্রেজেন্টেশনে দেখাইতেছিলাম যে 2023 সালে 2022 সালে বাংলাদেশ প্রথম, হোয়াট অ্যাবাউট 2022 সাল, 2022 সালেও বাংলাদেশ প্রথম। তারপর 2021 সালে কি অবস্থা, সেখানেও বাংলাদেশ প্রথম। 2018 সাল থেকে কন্টিনিউয়াসলি 1 বছর বাদে বাংলাদেশ সবসময় পলিউশনের নাম্বার 1 ছিল, এবং ঢাকা শহর 1 নম্বর বা 2 নম্বর এরকম, আপনি যেটা বললেন এরকম ছিল।
তো এটা হলো একটা প্যারামিটারের ভিত্তিতে, এটা হলো PM2.5, বাতাসের মধ্যে ভাসমান যে বস্তুকণা আছে যেটা সাইজ 2.5 মাইক্রোমিটারের সমান বা তার চেয়ে ছোট, সেটার ভিত্তিতে এই র্যাঙ্কিংটা করে একটা সংস্থা, সেখানে বাংলাদেশের এই অবস্থা। আপনি যে বললেন যে এর মধ্যে কি কি কেমিক্যাল সাবস্টেন্স আছে, যে আমরা একটা যদি সাইজ বলি একদম ছোট সাইজ যেটা মানুষের স্বাস্থ্যের জন্য এবং জলবায়ুর জন্য সবচেয়ে বেশি ক্ষতিকর, সেটা হলো PM2.5। এর যে কেমিক্যাল কম্পোজিশন, এর মধ্যে হাজার রকমের কেমিক্যাল সাবস্টেন্স থাকে এবং সলিড অবস্থায় এরা থাকে। সেটা হলো প্রথমে যদি আমরা বলি কার্বনাসিয়াস স্পেসিস বলে, এটা হলো ব্ল্যাক কার্বন, অর্গানিক কার্বন, এই দুইটার মিশ্রণ। এছাড়া আমাদের বিভিন্ন রকমের সালফেট, নাইট্রেট, ক্লোরাইড, ব্রোমাইড, এইসব সাবস্টেন্সগুলো থাকে। তারপর হলো হেভি মেটাল, যেগুলা আমাদের অনেক হেভি মেটাল আছে কিন্তু মানুষের যে ক্ষতি করে, মার্কারি, ক্যাডমিয়াম, লেড, এগুলো প্রচুর পরিমাণে আছে এর মধ্যে। তারপর যে অর্গানিক্স বললাম, সেটা টোটাল অর্গানিক বললাম, এর মধ্যে ইন্ডিভিজুয়াল হাজার রকমের অর্গানিক সাবস্টেন্স আছে আপনি জানবেন, এবং এগুলো হলো মানুষের শরীরের জন্য অনেক বেশি ক্ষতিকর। তো এই টোটাল বস্তুগুলা এই PM2.5 বা তার চেয়ে ছোটো যে পার্টিকেলসগুলো আছে সেগুলোর মধ্যে থাকে, এবং এগুলা প্রত্যেকটাই আমাদের ডাক্তার সাহেব একদম রাইটলি বলছেন। আপনি বলছিলেন শুধু লাং, আসলে লাং না, পুরা মানুষের যে শরীরটা আছে পুরাটাই ক্ষতিগ্রস্ত হয় বায়ু দূষণের কারণে। আপনি একটা দেখেন, প্রথমে আমরা বায়ু দূষণ যখন বাতাসের পরিমাণ, দূষণের পরিমাণটা বেশি থাকে, সে বায়ুটা আমরা নাক দিয়ে নেই, অথবা নাক দিয়ে নেওয়ার পরে যে PM10 বা তার চেয়ে যে ছোটো পার্টিকেলসগুলো সেগুলো আমাদের গলার মধ্যে একটু খুসখুস করে, একটু শব্দ, আমরা গরম পানি খেলে ভালো হয়। তার চেয়ে ছোটো যেটা, সেটা আমাদের লাংয়ে ইফেক্ট করে। লাং এবং যেখানে কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেন এক্সচেঞ্জ হয়, সেখানে ছোটো ছোটো ছিদ্র আছে, সেগুলো বন্ধ করে দেয় বা সেগুলো ব্লক করার চেষ্টা করে, সেখান থেকে আমাদের সিওপিডি বা যে রোগটা হয়, শ্বাসকষ্ট হয় সেখান থেকে। তারপরে আরও অনেক দিন ধরে যেটা থাকে, সেটা আমাদের হার্টে সমস্যা করে, আমাদের ব্লাডে যায়, ব্লাড থেকে কিডনিতে সমস্যা করে, এবং ভেরি আল্ট্রাফাইন পার্টিকেল নাকের মধ্যে দিয়ে আমাদের ব্রেনে জমা হয়, এবং ব্রেনের বিভিন্ন রকমের কগনিটিভ যে অ্যাবিলিটিগুলো সেটা নষ্ট করে দেয়, এবং আমাদের এই ব্রেন ক্যান্সার পর্যন্ত সেখান থেকে হইতে পারে, ডায়াবেটিস, চোখের সমস্যা, এমন কোনো রোগ নাই যেটা বায়ু দূষণের সাথে জড়িত না বা সম্পর্কিত না। টোটাল সিস্টেমটাই আমাদের কলাপস করে দিতে পারে এই বায়ু দূষণে। আর যে পৃথিবীতে 1 নম্বর 2 নম্বর হচ্ছে, এটা 1 নম্বর 2 নম্বরের যে মাত্রাটা, এই মাত্রাটা অনেক গুণ বেশি। আপনি দেখেন, আমার যেমন WHO বলছে PM2.5 থাকতে হবে অ্যানুয়াল অ্যাভারেজ 5 মাইক্রোগ্রাম পার মিটার কিউব, সেটা এই বছরে আমাদের অ্যাভারেজ ছিল অ্যারাউন্ড 80 মাইক্রোগ্রাম পার মিটার কিউব, তার মানে 16 গুণ বেশি, 1 গুণ 2 গুণ বেশি না। আর আরেকটা জিনিস, যে আমাদের ঢাকা শহরটাই যে শুধু পলিউটেড তা না, আমাদের জিওগ্রাফিক্যাল লোকেশনের কারণে বাংলাদেশ এমন একটা অবস্থায় আছে, এবং আমাদের পাশে দুইটা বিগ জায়ান্ট কান্ট্রি আছে, তাদেরও বিরাট একটা পলিউশন আমাদের এই দেশের উপর দিয়ে বঙ্গোপসাগরে যায়। তাহলে আমাদের নিজস্ব প্রচুর পরিমাণে পলিউশন আছে, এবং বাইরের থেকেও আমরা পলিউশন পাচ্ছি, যার ফলে এখানে পলিউশনের মাত্রাটা অনেক অনেক গুণ বেশি, যেটা আমি বললাম যে এই বছরই WHO গাইডলাইন থেকে প্রায় 16 গুণ বেশি ছিল। তাহলে কত খারাপ অবস্থা, এবং গত 1 দশকের বেশি সময় ধরে আমরা এরকম হাই পলিউশন ইফিসিডের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ যাচ্ছে। তা আপনি চিন্তা করতে পারেন আমাদের ভবিষ্যৎ জেনারেশনটা কীরকম হবে, বাচ্চারা, বয়স্করা কীরকম ক্ষতি হবে এর থেকে। শুধু যে আমাদের স্বাস্থ্যের সমস্যা তা না, এটা জলবায়ুর জন্য সমস্যা। গ্লোবাল ওয়ার্মিং যে আমরা বলতেছি, ব্ল্যাক কার্বন, আজ এই যে কয়েকদিন আগে গতকালের একটা পেপার আপনি দেখলেন, অনেকগুলা গ্যাসের কথা বলা হয়েছে, সেগুলো কিন্তু আমাদের এখানে এক্সিস্ট করতেছে, এবং যা নর্মাল তার চেয়ে অনেক বেশি এক্সিস্ট করতেছে। আমি পরে আবার বলবো। না, এটা আমি আসলে খুব মুগ্ধ হয়ে শুনছিলাম, এই অর্থে যে ভয়ও লাগছিল আসলে ভিতরে, খুবই ভীতিকর একটা বিষয়ের মধ্যে কিন্তু আমরা আছি। আমি ডক্টর তাজবীরুল ইসলাম, আমি আক্ষরিক অর্থে খুব ভীতির মধ্যে আছি ডক্টর আব্দুস সালামের কথা শুনে, যে আমরা তো একটা দূষণের সমুদ্রে, ইনভিজিবল একটা সমুদ্র, যেটা অদৃশ্য একটা দূষণ সমুদ্রের ভিতরে বাস করছি। তো সেরকম একটি জায়গায় থেকে আমরা, আপনি শুরুতে বলেছেন যে আমরা ডেভেলপমেন্টের অনেক গোল সেট করি, কিন্তু এরকম একটা দূষণের ভিতরে থেকে কি আসলেই আমাদের ওই জায়গাগুলো পৌঁছানো আর সুযোগ আছে, এবং সেটা পৌঁছেই বা কী লাভ যদি আমাদের লাইফস্টাইল এবং জীবন অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়? এটা একটুখানি বলবেন এই আলোকে উত্তরটা, যে যুক্তরাষ্ট্রে যেখানে আপনি আছেন, সেখানেও এটা ইন্ডাস্ট্রিয়ালি ডেভেলপড একটা কান্ট্রি, এবং সেখানেও নিশ্চয়ই পলিউশন নিয়ে অনেক রকমের কথা হয়, আলোচনা হয়। বায়ু দূষণের মতো বিষয়টাকে ওখানকার স্বাস্থ্য ব্যবস্থায় কিভাবে দেখা হয়, এবং এটার মিটিগেশনের ব্যাপারে কি আলোচনাটা হয় আপনাদের ওখানে? ধন্যবাদ আপনাকে। আসলে এটা কনসার্নিং, যে আমি শুনছিলাম ডক্টর সোভানার কথা, যে উনি যেটা, ডক্টর সালামের কথা, সরি, যে উনি বলছিলেন যে আসলে ভেরি স্কেয়ারি, যে বাংলাদেশের
এটাও খুব কম আসলে। যেমন বলা হয় যে প্রতি বছর চায়না বা ইন্ডিয়াতে কিন্তু অনেক লোক মারা যায়, মোর দেন এ মিলিয়ন। চায়নাতে প্রায় 500,000, ইন্ডিয়াতে মারা যায় জাস্ট ফর এয়ার পলিউশন। আপনি যদি আমেরিকাতে দেখেন সেখানে কিন্তু প্রায় 50,000 লোক মারা যায় ফর এয়ার পলিউশন। ইউরোপে প্রায় 2,000, প্রায় 2 লাখের মতন মারা যেত বা যায় পুরা ইউরোপে। তো সবখানে এয়ার দূষণটা আছে, আমাদের ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, কিন্তু বাংলাদেশেরটা একটু অ্যালার্মিং, এবং এটা কোনো পদক্ষেপ কোনো স্টেপ নিতে দেখছি না আমি। যেমন ধরেন আপনার পুরা পৃথিবীতে প্রায় 4.2 মিলিয়ন মানুষ মারা যাচ্ছে, এবং এটার জন্য যে ইউরোপিয়ান ইউনিয়ন একটা স্টেপ নিয়েছে যে 2050-এর মধ্যে তারা এয়ার পলিউশন, ওয়াটার পলিউশন, সয়েল পলিউশনকে জিরোতে নিয়ে আসবে। এই জন্য তারা অনেক কাজ করছে, যেমন ইন্ডাস্ট্রিতে কাজ করছে, তারপর হচ্ছে পপুলেশন অ্যাওয়ারনেসের উপর কাজ করছে, তারপর আরবান পলিউশনের উপর কাজ করছে। অনেক গাড়ি এখানে ইলেকট্রিক্যাল গাড়ি করে ফেলছে তারা, গ্যাসোলিন থেকে। তারপর হচ্ছে আপনার এই যে ওয়াটার পিউরিফিকেশনে কাজ করছে। তা এই যে এতগুলির উপর কাজ করছে, ইন্ডাস্ট্রির উপর কাজ করছে, যাতে তার সেখান থেকে যেন কোনো মানে বাজে কোনো ইমিশন না আসে। তো এই জিনিসগুলি বাংলাদেশে আমি মানে নেওয়া উচিত এখনই। এখন নিলে হয়তো বা 10 বছর পর আমরা কোনো একটা সুফল পাবো, কিন্তু শুধু প্ল্যান নিলেই চলবে না, সেখানে হচ্ছে সেটা অ্যাকশনটাও নিতে হবে। 1 বছরে আমরা কি অ্যাচিভ করবো, 3 বছরে কি, 5 বছরে কি, 10 বছরে কি, এবং সেই ফলগুলি দেখতে হবে। এবং যদি ফলটা যদি না দেখি, সেখানে যারা রেসপন্সিবল পারসন তাদেরকে অ্যাকাউন্টেবল করতে হবে। জি, এক ধরনের দূষণ আছে, বায়ু দূষণ আছে, যেটা আমরা নিজেরা সরাসরি দায়ী না, বাইরে থেকে আসে, এবং সেটা গ্লোবাল যে দূষণ আছে তার একটা অংশ। চায়না থেকে হচ্ছে, ইন্ডিয়া থেকে হচ্ছে, এবং তার দূরেরও আমেরিকার দূষণও আমার এখানে প্রভাব বিস্তার করতে পারে। সেটি তার সাথে আমাদের যে লোকাল দূষণ, কেউ কেউ ভাবতে পারে যে আমার আর এখন কাজ করে লাভ কি, এই যে এত বড় পরিবর্তন হয়ে গেছে পৃথিবীতে, আমি আর কি করব। আসলে কি আমাদের ব্যক্তিগত পর্যায়ে অথবা লোকাল যে পর্যায়ে আছে, স্থানীয় পর্যায়ে কি আমাদের ভালো থাকার সুযোগ আছে তাহলে? ধন্যবাদ, খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন আপনার এখানে। আমি আসলে একটু বলি, আমাদের যে নিজস্ব পলিউশন এবং বাইরের যে দেশ থেকে আমরা যে পলিউশন পাই, এটা একটা হিসাব আছে মোটামুটি। নিজস্ব একটা পলিউশন আছে এবং বাইরের থেকেও আমরা কিছু একটা পাই, এবং আমাদের বাইরের থেকে যে পলিউশনটা পাই সেটাও সিগনিফিক্যান্ট, কিন্তু আমরা যদি আমাদের নিজস্ব পলিউশনটা কনসিডার করি, এটা হিউজ। 60 থেকে 70% হলো আমাদের নিজস্ব পলিউশন, আর বাকিটা হলো বাইরের থেকে। সেই 60 থেকে 70% পলিউশনের মধ্যে আমরা PM 2.5 নিয়ে অনেক কথা বলি, তার একটা বড় কম্পোনেন্ট হলো ব্ল্যাক কার্বন। সেটা আমাদের এখানে কত আছে আপনি একটু শুনেন। আমরা শীতকালে 60 মাইক্রোগ্রাম পার মিটার কিউব পর্যন্ত পেয়েছি এই বছর। আমাদের একটা মেনুস্ক্রিপ্ট এখন 60 মাইক্রোগ্রাম পার মিটার কিউব। এটা আসে হইল গিয়া ইনকমপ্লিট কনভার্সন অফ ফসিল ফুয়েল থেকে এটা আসে। আমাদের এখানে হয়তো প্রত্যেকটা মানুষের 10টা মানুষেরও একটা গাড়ি নেই। আমেরিকাতে নিউ ইয়র্ক এবং কানাডা টরন্টো, এগুলো প্রত্যেকটা মানুষেরই একটা দুইটা গাড়ি আছে, এবং ওদের হাইওয়েগুলো কখনো বন্ধ থাকে না। সেইখানে হলো এই ব্ল্যাক কার্বনের পরিমাণ 0.1 থেকে 0.2 মাইক্রোগ্রাম পার মিটার। তাহলে নিউ ইয়র্কের মতো শহরে 0.1 থেকে 0.2, এর আমাদের এখানে ছিল 60 মাইক্রোগ্রাম পার মিটার। যদি আপনি বছরের এভারেজ দেন, এটা একসময় অনেক কম ছিল, আবার আগে বেশি ছিল। এখন রিসেন্ট আমরা দেখতেছি অন অ্যাভারেজ 30 to 40 মাইক্রোগ্রাম পার মিটার কিউব। তাহলে তার মানে কি 80 গুণ বেশি আছে। যদিও আমাদের গাড়ি কম, আমাদের অ্যাক্টিভিটিস কম, ইন্ডাস্ট্রি কম, কেন এটা বেশি হচ্ছে? কারণ হলো পুয়ার মেনটেনেন্স। পুয়ার মেনটেনেন্স বলতে কি, আমরা পুরনো গাড়ি এখানে চালাইতেছি, তারপর যেই জ্বালানি তেলটা আমরা ব্যবহার করতেছি এটা হলো গিয়া ভেরি ক্রুড, এটা হলো অনেক ডার্টি জ্বালানি তেল, যার ফলে এই পলিউশনগুলো আমাদের এখানে বেশি আসতেছে। তাহলে একটা উদাহরণ দিলাম আমাদের স্থানীয় পলিউশন, এটা ব্ল্যাক কার্বনের কথা বললাম, এবং সেকেন্ডারি এটা হলো প্রাইমারি একটা সোর্স থেকে আসে, এবং PM 2.5 এর বড় একটা কম্পোনেন্ট হইলো গিয়ে এটা। আরেকটা আপনাকে বলি, ডাস্ট। আমাদের নিজস্ব যেটা রাস্তার মধ্যে আপনিও বলছেন, ডাস্ট যেখানে সেখানে আমরা কনস্ট্রাকশন অ্যাক্টিভিটিস করে ডাস্ট ফেলে রাখি। এমন কোনো রাস্তা নাই, যেমন আমি একটু পুরনো ঢাকা যদি দিকে যাই, এমন কোনো রাস্তা নাই যেখানে বালু ফেলে রাখা হয় না। শুধু পুরনো ঢাকা না, আপনি ইভেন আপনার কার্জন হলের সামনে দেখেন, 2-1 বছর আগে আপনার এই শুধু আমি হয়তো বলছি, বইমেলা যখন হয় তখনই ওই রাস্তাটা করা হলো মোকাররম ভবনের সামনে দিয়ে। এখন আবার এই রাস্তাটা করা হয়েছে, এবং এই রাস্তাগুলো খোরাখুরি করে এখানে রাস্তার পাশে ফেলে রাখে, এবং একটা রাস্তা নর্মালি কাজ করতে যদি 15 দিন লাগে, এদের লাগে 2 মাস, যার ফলে এটার যে ক্ষতিটা হওয়ার কথা তার চেয়ে বেশি হয়। একটা ভালো জিনিস হলো ডাস্টের একটা বড় ফ্র্যাকশন হলো বড় সাইজের পার্টিকেলস, এবং সেই বড় সাইজের পার্টিকেলস আমাদের নাক দিয়ে ঢুকতে পারে না।
কিন্তু যেটা তার যে ফাইন ফ্র্যাকশনটা আছে সেটা কিন্তু আমাদের প্রচুর পরিমাণে ক্ষতি করে। শুধু এটা না, আপনি দেখেন আমাদের এখানে গার্বেজ বার্নিং হচ্ছে, যে শীতকালে যত পাতা আছে সবগুলো একত্রিত করে বার্ন করতেছে, সেখান থেকে প্রচুর পরিমাণে পলিউশন আমাদের এখানে আসে। তারপরে এই যে জেনারেটর, আমরা যখন কারেন্ট চলে যায় কি করতেছি, জেনারেটর ইউজ করতেছি, তাদের ইফিসিয়েন্সি 20-25%-এর বেশি না। আমি একটা এনার্জি দিচ্ছি এবং সেই এনার্জিটা আমাদের তো কাজেও লাগতেছে না, কিন্তু প্রচুর পরিমাণে পলিউশন ক্রিয়েট করতেছে, দেখতেছেন। তারপর আমাদের যে ইন্ডাস্ট্রিগুলো কথা দেখেন চারিদিকে, ঢাকা শহরে আপনি এমন কোনো এলাকা পাবেন না, এটা কমপ্লিটলি রেসিডেন্সিয়াল এরিয়া, কমপ্লিটলি বিজনেস এরিয়া, ইটস এ কম্বিনেশন। ইভেন পুরান ঢাকার কথা চিন্তা করেন, নতুন ঢাকার কথা চিন্তা করেন, জায়গা এগুলো তো আলাদা হওয়া উচিত। তারপর এখানে যেসব ইন্ডাস্ট্রিগুলো চলে, ঢাকা শহরের চারিদিকে যেসব ইন্ডাস্ট্রি বা বাংলাদেশে যেসব ইন্ডাস্ট্রিগুলো চলতেছে, তাদের মেনটেনেন্সটা যদি আপনি একটু লক্ষ্য করেন, যদিও তারা কাগজপত্রে সবসময় দেখায় যে আমরা ওকে আছি, তাদের সার্টিফিকেট আছে, কিন্তু ইন রিয়েল সিচুয়েশনে যা দেখবেন যে তারাও প্রচুর পরিমাণে পলিউশন করতেছে। তো সেই জিনিসগুলো তো আমাদের দেখতে হবে, এবং এগুলো সব আমাদের নিজস্ব। ব্রিকলিন্সের কথা বলে মানুষ, কিন্তু ব্রিকলিন্সের কন্ট্রিবিউশন আছে 10-15%, এর বেশি না, কিন্তু বাকি পলিউশনগুলো অন্য জায়গার থেকে আসতেছে। আমরা আসলে সঠিক, আমাদের ডাক্তার সাহেব যেটা বলতেছিলেন যে আমাদের প্ল্যানিং আছে, কথা আমরা বলতেছি, কিন্তু ইফেক্টিভ মেজার নেওয়ার হচ্ছে না। যেমন এই কাজটা আমাদের করতে হবে, সেই কাজটা কিন্তু আমরা ঠিকমতো করতেছি না। আমরা বলছি 30 সালের মধ্যে আমরা অমুক জায়গায় যাব, কিন্তু যাওয়ার জন্য যে স্টেপগুলো আমাদের দরকার সেই স্টেপগুলো কিন্তু আমরা নিতেছি না, বা নেওয়ার কোনো উদ্যোগ আমরা দেখতেছি না। আমি এখানে একটু কমপ্লিমেন্ট করি যে ঢাকার রাস্তার ক্ষেত্রে সারা পৃথিবীর ভিতরে কনস্ট্রাকশনের যেই দূষণ যদি আমরা চিন্তা করি, তাহলে সারা পৃথিবীর ভিতরে বোধহয় বাংলাদেশ অন্যতম দেশ যেখানে পার কিলোমিটার বা পার ইউনিট রাস্তা তৈরি করতে সবচেয়ে বেশি খরচ হয়, এবং তার মেনটেনেন্স এত জঘন্য, সেটি কিন্তু কোনো রকমের আর বলার অপেক্ষা রাখে না যে সেটি কতখানি কন্ট্রিবিউট করছে আমাদের এখানে। একটি রাস্তা বানানোর উইদিন 3 মান্থস সেটাকে কেটে ওই এলাকাটাকে খুবই দূষণযুক্ত করে তারপরে কিন্তু আবার আমরা রাস্তাকে নষ্ট করছি। এখানে আমি একটু বলি, এটা হলো গিয়া শুধু খরচ না, আমাদের খরচ তো অনেক বেশি, আমরা পেপারে দেখতেছি পৃথিবীতে হাইয়েস্ট আমাদের কনস্ট্রাকশন। এবং আমাদের যে কনস্ট্রাকশন যখন করবে বা কন্ট্রাক্টররা যেসব কাজগুলো পায়, এগুলো কিন্তু কাগজপত্রে লেখা থাকে, তুমি এটা এখানে ফেলতে পারবে না, তারপর এটা ঢেকে রাখতে হবে, তুমি যত মালামাল আনবে সে কাভার করে আনতে হবে, সবগুলো কিন্তু আমাদের লেখা থাকে। তো প্র্যাকটিক্যালি সেটা করা হয় না, কোথাও হচ্ছে না আর কি, সেটাই আমাদের সমস্যা, বড় একটি কারণ। তো আমাদের এই সমন্বয়গুলো এত বছর এসে যদি আমরা এই সমন্বয়টা না করতে পারি, যে একটি কনস্ট্রাকশন আমার কিভাবে হবে এবং তার আগের ধাপগুলো ঠিকমতো হচ্ছে কিনা, সেটি খুবই দুর্ভাগ্যজনক একটি বিষয়। ডক্টর তাজবিরুল ইসলাম, আপনার কাছে একটু আসি। এটি আসলে আমাদের জন্য খুব দুঃখবোধের বিষয় যে আমরা এত খারাপ অবস্থায় কেন এত বছরে আছি, বিশেষ করে ঢাকা এবং তারপর পুরো বাংলাদেশের ক্ষেত্রেই, এবং কোথাও আসলে খুব উন্নতির লক্ষণ কিন্তু নাই, আমরা ক্রমাগত অবনমনের দিকে যাচ্ছি। সেরকম একটি জায়গায় দাঁড়িয়ে আমাদের এখানে ব্যক্তিগত পর্যায়ে আমাদের মনে হয় মানুষকে, যে স্বাস্থ্য ঝুঁকিগুলোর কথা আমরা বললাম, এমন কোনো শরীরের অঙ্গ প্রত্যঙ্গ নাই যেটি বায়ু দূষণ অথবা পরিবেশ দূষণের কারণে ক্ষতিগ্রস্ত না হচ্ছে। ব্যক্তিগত পর্যায়ে কি মানুষ কিছু করতে পারবে? রাষ্ট্র যদি ব্যর্থ হয়, কর্তৃপক্ষ যদি ব্যর্থ হয়, তারপরও ব্যক্তি হিসেবে আমি কিভাবে ভালো থাকবো, এই বিষয়ে আপনার কোনো পরামর্শ আছে কিনা? ধন্যবাদ আপনাকে। আসলে ভিশন উইদাউট অ্যাকশন ইজ এ নাইটমেয়ার। তা আমরা অনেক কিছুই মানে ভিশন করি বা অনেক কিছু বলি, এটা করব সেটা করব, ওই সময়টা অ্যাচিভ করব, এবং সেটাতে কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা ল কিন্তু আছে, লতে কোনো প্রবলেম নাই, কিন্তু ওইটা ইমপ্লিমেন্ট করাতেই প্রবলেম হচ্ছে। এখানে আমাদের যেমন একটা ভিশন থাকবে উইথ অ্যাকশন, যেখানে আমাদের থাকবে গুড লিডারশিপ, যেখানে থাকবে আমাদের অ্যাকাউন্টেবিলিটি, এবং আরেকটা থাকতে হবে যে বাজেটও দিতে হবে আমাদের। যেমন আমি হেলথ কেয়ারটা বলতে পারি, উনি হয়তো বা এনভায়রনমেন্টটা ভালো বলতে পারবেন ডক্টর সালাম, যে আমাদের হেলথ কেয়ারে মাত্র 1% অফ দ্য জিডিপি বা 5% অফ দ্য টোটাল বাজেট দেওয়া হয়, যেখানে এটা 5 টাইমস বেশি দিতে হবে। যেমন 15% অফ দ্য টোটাল বাজেট আর 5% অফ দ্য জিডিপি দেওয়া উচিত স্বাস্থ্য খাতে, সেখানে আমরা দিচ্ছি না। যাও দিচ্ছি সেই বাজেটেরও বা বেশিরভাগ দিচ্ছি আমরা হচ্ছে অপারেশনাল বাজেটে, ডেভেলপমেন্ট বাজেটে আমরা দিচ্ছি না। তাহলে এইভাবে যদি আমরা বাজেট করি এবং টাকা যদি বাজেট যদি না থাকে, তাহলে তো কোনো সেক্টরে আমরা উন্নতি করতে পারবো না। এখন দেখেন, একজনের পক্ষে উন্নতি করা সম্ভব না। আপনি যেটা বললেন, শুধু আমরা নিজেরাই কি ভালো হতে পারি কিনা, এটা একটা কম্পোনেন্ট, এটা একটা ফ্যাক্টর যে আমরা নিজেদের বায়ো যেগুলি হচ্ছে আমরা যেভাবে লাকড়ি পোড়াই বা ইটের কারখানা করি, যারা হচ্ছে ইটের মালিক, ইট কারখানার মালিক, যারা গাড়ি চালাচ্ছে, তারা যদি মেনটেনেন্স করে ঠিক মতন, অবশ্যই তাদের একটা রেসপন্সিবিলিটি থাকতে হবে, তাদেরকে ফিটনেস থাকতে হবে, তাদেরকে
তাদেরকে সচেতন হতে হবে, কিন্তু এখানে গভর্নমেন্টের রোল সবচেয়ে বেশি, প্রাইভেট সেক্টরের রোল থাকতে হবে, পিপিপি যেটা বলি আমরা, তিনজনের সমন্বয়ে কাজ করতে হবে। এখন গভর্নমেন্ট যদি স্ট্রিক্ট থাকে, গভর্নমেন্ট যদি ফলো আপ করে, গভর্নমেন্ট যদি বলে তোমার গাড়ি ফিটনেস ফেল করছে, তুমি আমি একটু ব্রাইব করলাম, ছাড়া পেয়ে গেলাম, সেটা করা যাবে না। আইন যদি শক্ত থাকে এবং সেটা যদি ইমপ্লিমেন্ট করতে পারি, সেই আইনটা, সবাই কিন্তু সচেতন হয়ে যাবে। আইন যদি লুজ থাকে, আমি আজকে আমেরিকাতে আছি প্রায় 30 ইয়ার্স, কিন্তু আমি যদি আজকে বাংলাদেশে থাকতাম, হয়তোবা আমি অনেক আইন লঙ্ঘন করতাম, যদি আমাকে সুযোগ দেওয়া হতো। যেমন আমি ব্রাইব করতে পারতাম, বাইপাস করতে পারতাম, আমি করতাম, কিন্তু এটা হিউম্যান নেচার, হিউম্যান নেচার। কিন্তু এখানে যে সরকারের আইন, যদি সত্যি আইন আছে, এটা যে প্রয়োগ থাকতো ঠিক মতন, আজকে সবাই কিন্তু সচেতন হতো, ভয় পেত যে আমি এটা করলে এই শাস্তিটা পাবো। অ্যাকাউন্টেবল পানিশমেন্ট যদি না করতে পারি আমরা, এবং বাজেটটা যদি না বাড়াতে পারি, মানে গুড লিডারশিপ যদি না আসতে পারে, আমরা কিছুই অ্যাচিভ করতে পারবো না। আমরা বায়ু দূষণ অথবা পরিবেশ দূষণ যেটাই বলি, এই যে গরম, সবকিছুর আসে যে ঢাকা বুঝি সবচেয়ে বেশি পলিউটেড, বাংলাদেশের অন্য অঞ্চল বা একটা গ্রামে যদি আমি যাই সেটা বুঝি বেটার। আসলে পলিউশনের বা দূষণের সমস্যাটা কি শুধু ঢাকায় নাকি ঢাকার বাইরেও আছে? ধন্যবাদ। আসলে দূষণ যদি বলেন বাংলাদেশের কথায়, নর্মালি গ্রাম অঞ্চলে পলিউশন কম থাকার কথা, শহরের দিকে বেশি অ্যাক্টিভিটিজ, এখানে পলিউশন বেশি থাকে। কিন্তু বাংলাদেশে যে অবস্থা, সিলেট এর অল্প একটু অঞ্চল বাদে সারা বাংলাদেশটা হলো পলিউটেড থাকে। এটা কারণ হলো মেইন জিওগ্রাফিক্যাল লোকেশন এবং আমাদের উইন্ড ডিরেকশন। আমরা দেখেন শীতকালে বাতাসটা উত্তর দিক থেকে আসে, এবং এটা পুরা আইজিপি ইন্ডো গ্যাংগেটিক প্লেনের পলিউশন প্লাস আমাদের নিজস্ব পলিউশন পুরা বাংলাদেশ ছড়ায় এবং বঙ্গোপসাগর পর্যন্ত যায়। আবার যখন মনসুন শুরু হয়, বাতাসটা বে অফ বেঙ্গল থেকে, তাহলে যে পলিউশন গেল তার কিছু একটা অংশ আবার আমাদের ল্যান্ডের দিকে আসে। তাহলে মোটামুটি পুরা বাংলাদেশটাই পলিউটেড থাকে বছরের অধিকাংশ সময়, শুধু অল্প একটু অঞ্চল সিলেট বাদে। আরেকটা কারণ গ্রাম অঞ্চল পলিউশন হওয়ার, আমরা যে ঘরে রান্না করি না, বাংলাদেশে যদি আপনি বায়োমাস ফুয়েল বলেন, যেমন উড, এইসব যে আমরা জ্বালাই, এটার কন্ট্রিবিউশন কিন্তু হিউজ, প্রায় 45 to 50% টোটাল জ্বালানির তুলনায়। আমরা যে কাঠ দিয়ে যে চুলায় রান্না করি, এটা 45 to 50% এটার কন্ট্রিবিউশন টোটাল জ্বালানির তুলনায়। এটা কিন্তু গ্রামে প্রচুর হচ্ছে, এবং সেইখান থেকে প্রচুর পরিমাণে পলিউশন হয়, যেটা ইনডোর এয়ার পলিউশন করে, এবং আলটিমেটলি ইনডোরে তো আর থাকে না, এটা আউটডোরে আসে, এবং সেই কন্ট্রিবিউশনটা ওইখানে আসে। তাহলে কি হলো যে আমাদের পুরা দেশটাই কিন্তু পলিউটেড থাকে বছরের অধিকাংশ সময়, যেটা ওইখানে নিজস্ব পলিউশন অথবা ঢাকা, সিলেট বড় শহর থেকে ওইখানে যাচ্ছে, এটা একটা। আরেকটা হলো নিজস্ব যে ইনডোর কুকিং করে, সেখান থেকে একটা পলিউশন এখানে আসে। তো মোটামুটি দেশটা পলিউটেডই থাকে আর কি। অনেক কিছু করার আছে মনে হচ্ছে এক জায়গায়। ডক্টর তাজবুল ইসলাম, আমরা একটু স্বাস্থ্য ঝুঁকির যে প্রসঙ্গটা যদি এখান থেকে এড়াতে চাই, এই যে বায়ু দূষণ হোক, এটি একটি বিষয়, এবং একই সাথে এখন যে তাপদাহ, বাংলাদেশে কিন্তু আসলেই প্রচণ্ড গরম, জনজীবন বিপর্যস্ত, সেখানে আমরা কিভাবে নিজেদেরকে একটু স্বাস্থ্য ঝুঁকি যেটা আছে সেটি এড়িয়ে চলতে পারি, সুরক্ষিত রাখতে পারি, আপনার পরামর্শ? ধন্যবাদ। প্রথমে আমাদের যেটা করতে হবে, এখন তো 41-42 ডিগ্রিজ হয়ে যাচ্ছে অনেক জায়গায়, সেখানে বের হওয়াটা যাবে না, এবং ডিরেক্ট সানের নিচে যাওয়া সেটা অ্যাভয়েড করতে হবে। একটু লুজ জামা কাপড় পরতে হবে, প্রচুর পানি খেতে হবে। শুধু পানি খেলে হবে না, পানি যেগুলি ওরসালাইন জাতীয় সেগুলি খেতে হবে, যেটা ইলেকট্রোলাইটস পাওয়া যায়। এখানে কিন্তু চা, কফি, কোকো কোলা ওগুলি খাওয়া যাবে না, ওগুলি কিন্তু মেক দ্য থিংস ওয়ার্স। আমাদের 3টা স্টেজ থাকে একটা হিটে। একটা প্রথম হিট ক্র্যাম্পস, মাসল খুব ক্র্যাম্প করতে থাকে, তখনই বুঝতে হবে যে আমার হিট স্ট্রোক হতে পারে। তারপর হিট এক্সহশন, যেখানে হেভি সোয়েটিং হবে, একটু বমি বমি ভাব আসবে বা বমি করে দিবে, শরীরটা ভাল লাগবে না, এই জিনিসটা আসবে। তারপর হিট স্ট্রোক, যেখানে পেশেন্ট ইদার পাস আউট হয়ে যাচ্ছে বা খুব কনফিউজড হয়ে যাচ্ছে, টেম্পারেচার 104-105 ডিগ্রি হয়ে যাচ্ছে। আমরা যদি প্রথমেই সিমটমস ধরতে পারি, মাসল একটু ক্র্যাম্প করছে, সেখানে যদি আমরা পানি খেতে পারি, ঠান্ডা জায়গায় যেতে পারি, বাতাস করতে পারি, প্রচুর পানি খাবো, কিন্তু ওইসব কোকো কোলা জাতীয় জিনিস খাবো না। তারপর আমরা কিন্তু ওই যে প্যারাসিটামল খাবো না, কিন্তু প্যারাসিটামল কিন্তু মনে আরো জিনিসটাকে খারাপ করবে, তো ওই প্যারাসিটামলটাও খাওয়া উচিত না। এবং ইম্পর্টেন্ট থিং লুজ জামা কাপড় পরা, টাইট জামা কাপড় না পরা। আচ্ছা, এই জায়গাগুলো আমাদের গুরুত্ব দিতে হবে। ধন্যবাদ ডক্টর তাজবুল ইসলাম। আমরা একেবারে শেষের দিকে চলেছি। ডক্টর আব্দুল সালাম, যদি একটু অল্পতে বলেন যে আমাদের গাছ লাগানোর যে প্রসঙ্গটা, এটি নিয়ে অনেক কথা হয়, গাছ লাগিয়ে কি আমরা এই যে সংকটটা চলছে সেখান থেকে খানিকটা নিস্তার পাবো? ডেফিনেটলি আমাদের গাছ আমাদের অনেক হেল্প করবে। আপনি
উদাহরণ হিসেবে আপনি একটু আগে বলতেছিলেন একটা এলাকাতে প্রচুর গাছ আছে, সেখানে আপনি একটু ঠান্ডা ফিল করতেছেন, কারণ হলো গাছ আমাদের এটা ক্রিয়েট করে। প্রথম হলো আপনাকে কাভার করবে, ডাইরেক্ট সানটা আপনার এখানে পড়বে না, তাহলে নিচটা একটু ঠান্ডা থাকবে। তারপর হলো পলিউশন যেটা আছে সেটা সে অ্যাবজর্ব করবে, সেখান থেকেও আপনি একটু ঠান্ডা পাবেন আর কি। তাহলে দুইটা মেকানিজমে আপনি গাছের থেকে উপকার পাইতে পারেন। অনেক কথা আছে যে গাছ লাগালে, সেটা হলো অনেক লং টার্মে 200 বছর বা 500 বছর যদি আপনি চিন্তা করেন, সেখানে হয়তো খুব একটা বেনিফিট না, কিন্তু ইমিডিয়েট বেনিফিটের জন্য গাছ আমাদের অবশ্যই লাগাইতে হবে। কিন্তু গাছ লাগানোর আবার ব্যাপার আছে, কোন ধরনের গাছ আপনি লাগাবেন এবং কোন সময় লাগাবেন। আপনি যদি এখন গরমের মধ্যে গাছ লাগাইতে চান, তাহলে সে গাছ সার্ভাইভ করবে না। এই জন্য গাছ লাগানোর একটা সময় আছে, এবং কোন ধরনের গাছগুলো আপনি এখানে লাগাবেন, যেগুলো আমাদের এখানে ঝড় হয় সেই সময় কোন ধরনের গাছ এখানে স্টেবল হবে সেটা, এবং দেশীয় গাছ বিদেশি গাছ, সেটা আপনাকে একটু সিলেক্ট করতে হবে, তারপরে আপনার গাছ লাগাইতে হবে। তো অবশ্যই গাছ লাগানোটা আমাদের দরকার, সময় এবং তার টাইপ ধরে আর কি। ধন্যবাদ ডক্টর আব্দুল সালাম, ডক্টর তাজবুল ইসলাম, দুজনকেই কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে আমাদেরকে এই গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনায় সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাদেরকে। দর্শক, শেষ করছি সুরক্ষায় প্রতিদিনের আজকের এই আয়োজন। আমরা কথা বলছি এখনকার যে সংকটের মধ্যে আমরা আছি, প্রচণ্ড গরম, আমাদের বায়ু দূষণ বেড়ে গেছে এবং তার সাথে যে স্বাস্থ্য ঝুঁকি তৈরি হয়েছে, সেই প্রসঙ্গে আমাদের প্রত্যেককে ব্যক্তিগতভাবে সচেতন হতে হবে, চেষ্টা করতে হবে এই সংকট থেকে বের হয়ে আসার জন্য। আমরা যেন কেউই না ভাবি যে আমার অবদান রাখার সুযোগ নাই, সেটি একটি গাছ লাগিয়ে হোক অথবা অন্য কোনো সচেতন পদক্ষেপ নিয়ে হোক, আমরা পৃথিবীটাকে, আমাদের দেশকে ভালো রাখার চেষ্টা করব। এই আহ্বান রেখে আজকের মতো শেষ করছি আমাদের আজকের আয়োজন।